সকালটা শুরু হলো ছোট ভাই সবুজের ডাকাডাকিতে। সে সবাইকে একত্র করছে ছবি তোলার জন্য। সকাল থেকেই মাতবর বাড়ির উঠান ভরা হাসি আর কোলাহল। প্রতিদিনের মতোই প্রতিটি কোণ প্রাণবন্ত। চলছে সবাইকে ডাকাডাকির প্রস্তুতি। সকালের আলোয় উঠোন জোরে সবাই দাঁড়িয়ে। উঠানে জড়ো হলো পরিবারের 8জন সদস্য। বড় ভাই সুমন, তার স্ত্রী আর ছোট ছেলে। মেঝো ভাই সুজন, তার স্ত্রী আর মেয়ে। বাড়ির একমাত্র মেয়ে দীপ্তি এবং পরিবারের সর্বকনিষ্ঠ পুত্র সবুজ। সবার মধ্যমণি মা মাঝে দাঁড়িয়ে গেলেন, আর সবুজ ক্যামেরাবন্দি করলো এই মুহূর্ত। এই বাড়ির প্রতিটি মানুষের হাসি কান্না আমার ইটকাঠে লেখা। যাদের দেখছেন এরাই বাড়ির প্রাণ। তাদের জীবনের সব সুখ দুঃখ ঘিরেই এই বাড়ির গল্প। তাদের এই গল্প বলবো আমি মাতবর বাড়ি। আমার দেয়ালে দিন শেষে সব গল্প জমা থাকে। পরিবারের হাসি কান্না, অতিথি আপ্যায়ন, ছোটদের খেলা সবই আমার অস্তিত্বের অংশ। সময় এগিয়ে যাবে, কিন্তু আমার বুকে এই দিনের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে। বেলা গড়ায় বড় ভাই সুমন এবং মেঝো ভাই সুজন বারান্দায় বসে আলোচনায় মত্ত। শহরের চাকরির খোঁজ নিয়ে কথা হচ্ছে। সুজনের মধ্যে দায়িত্বের ভার স্পষ্ট ফুটে উঠছিল, যেন পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা ছিল। তাদের আলোচনায় সামিল হলো বড় ভাই সুমনের বন্ধু। বারান্দায় তাসের আসর বসে গেল। তরকারিটা নাড়া দাও, নিচে লাগতেছে। আর শোনো, কয়েকজন মেহমান আসছে, চা বানাও তো। রান্নাঘরে মা আর এই বাড়ির বউরা ব্যস্ত হয়ে পড়লো চায়ের আয়োজন করতে, এবং তারা আড়ালেই রইলেন। সামনে যাওয়ার রেওয়াজ নেই যে। মা এই যে সবজি নিয়ে আসছি। সবুজ বাজার থেকে সবজি মাছ নিয়ে এসে মার কাছে জানায়। মা দেখে তাকে বলে সে যেন বাজার রেখে মেহমানকে চা নিয়ে দেয়। বাড়ির ছোট ছেলে সে, পরিবারের দায়ভার এখনো তার কাঁধে এসে পড়েনি। সবুজ পরিবারের সবচেয়ে কর্মঠ যুবক। দায়িত্ব এখনো পুরোপুরি নেয়নি, কিন্তু টুকটাক কাজ করে বাড়িটাকে প্রাণবন্ত রাখে। দাদা, তোমাকে চা আনছি। সবুজ চা হাতে নিয়ে সামিল হলো তাদের সাথে। আরে সবুজ, কি অবস্থা? তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো দাদা ভালো, তুমি কেমন আছো? সবুজ তুই? হ্যাঁ, বল নে। খেলবি নাকি? হ্যাঁ, দাও মারো তো। খেলবি? দুপুর গড়িয়ে বিকেল এলো। মা পীড়ায় বসে দীপ্তির চুলে বিলি কাটছিলেন। রসুলপুর থেকে দীপ্তির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মেয়েটি কিছুটা দ্বিধায় কিছুটা দুঃখে মায়ের পাশে বসে আছে। এই বাড়ি, এই উঠান, এই পরিচিত পরিবেশ ছেড়ে যাওয়ার কথা যেন সে ভাবতেই পারে না। তার পরিবার, তার মা, তার বাড়ি সবকিছুর জন্যেই তার মন টানে। বিকেলের শেষ আলোয় বাড়ির উঠানে ছোটরা খেলায় মেতে উঠল। তাদের দৌড়ঝাঁপ আর হাসি আমার উঠান জুড়ে ছড়িয়ে পড়ল। সন্ধ্যা গড়াতেই উঠান ভরা কাপড় গুছিয়ে তাই ঘরে ফেরার প্রস্তুতি নেয় দীপ্তি। সন্ধ্যা গড়ালে বাড়ির চারদিকে যেন নিস্তব্ধতা ছড়িয়ে যায়। সারাদিনের কোলাহল স্থিমিত হয়ে ওঠে। সুজন তার বড় ভাইকে বলে 800 টাকা মাইনেতে চাকরি পেয়েছে সে। বাস্তবতা ঘিরে তাদের। কয়েক মাস গেলে হচ্ছে 200 টাকা করে বাড়াইবো। তো বাচ্চাকে চাকরি নিমু নাকি নিমু না? নিয়ে নে, ওটা ভাবিস না। বাড়ি জাগলা করার জন্য আমি আসি। ও ভাই, যখন টাকা জমবো না, শর্তে আপনার সবার লেগা নতুন জামা কাপড় নিয়ে আনো। তার দরকার হবে না, ওটা নিজের পায়ে দাঁড়িয়ে নেই, পরে দেখা যাবে। আর অন্যদিকে জমে ওঠে গানের আসর। তো রেডিও নিয়ে এসেছি, এখন আমরা গান শুনবো। এই তো দিলাম, আর এই চালু। কর্তারা দায়িত্বের ভারে ব্যস্ত থাকলেও এ বাড়ির বাকি সকলে মেতে ওঠে রেডিওর গানে। রাত গভীর হয়, ধীরে ধীরে নীরব হয়ে এলো চারপাশ। সারাদিনের ব্যস্ততা পরিণত হয় নিস্তব্ধতা। নিশ্চিন্তে মা দরজা বন্ধ করতে বলেন দীপ্তিকে। সকালের নরম রোদ উঠান জুড়ে ছড়িয়ে পড়েছে। উঠানে পীড়ায় বসে আছে সুমন, তার ছেলে, ছোট ভাই সবুজ এবং মা। বড় বউ সবার জন্য চা নিয়ে এলো। গরম চায়ের ধোঁয়া উঠান ভরা আলো ছায়ায় মিলে যাচ্ছে। সুমন তার ছোট ভাইকে জিজ্ঞেস করছে,
পড়াশোনা কতদূর? সবুজ জানায় সে চাকরি খোঁজা শুরু করেছে। মেজো ভাই সুজন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাকরির জন্য শহরে চলে গেছে। আর দীপ্তির বিয়ে হয়ে যাওয়ার পর তার জীবন শুরু হয়েছে শ্বশুর বাড়িতে। দীপ্তির অনুপস্থিতি বাড়ির উঠানে এক শূন্যতা এনে দিয়েছে, আর সুজনের শহরে যাওয়া যেন দায়িত্বের এক পালাবদল। ঢাকা বাড়ি চাকরি হয়েছে যাবো। হ্যাঁ যাও। এই বাড়ির বড় ছেলে সুমন তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করছে। শহরে সদ্য পাওয়া চাকরির প্রস্তাবের কথা তার স্ত্রীকে জানালো। মেজো ভাই শহরে চলে গেছে, তাদেরও চলে যাওয়া উচিত বলে জানালো তার স্ত্রী। সুমনও রাজি হলো। শহরে যাওয়া মানে উন্নত জীবনযাপন, ছেলের ভালো ভবিষ্যৎ। পিরাতে বসে আছেন দাদি। তিনি চুপচাপ নাতির স্কুল থেকে ফেরার অপেক্ষায়। একটু পরে নাতি দৌড়ে এসে জানালো স্কুলে আজ একটা ঘটনা ঘটেছে। দাদি স্নেহ ভরে তাকে বোঝালেন জীবনে ভালো মানুষ হতে হলে সবসময় সহনশীল ও নম্র থাকতে হবে। একজন ভালো মানুষের শিক্ষা যে পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেই শুরু হয় তা যেন আবার স্পষ্ট হয়ে ওঠে। দুপুর গড়িয়ে বিকেল। এদিকে উঠোনের পীড়ায় বসে আছেন মা। বড় বউ তার চুলে তেল মালিশ করে দিচ্ছে। আওয়ামের পরিবর্তনে পরিবারের দায়িত্বের পরিবর্তনও দেখা যায়। মায়ের কণ্ঠে ক্লান্তির ছাপ। এখন বয়স হয়েছে, আর আগের মতো কিছুই করতে পারি না। বড় বউ সান্ত্বনা সুরে বলে, মা চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ দাদা, এবার বেলা আসবা? ঘরে পারতেছো না? আচ্ছা ঠিক আছে, আমি দাদারে বলে দিতেছি। মেজো ভাই সবুজকে জানায় সে এবারও আসতে পারবে না। শহরে চলে যাওয়ার পর মেজো ভাই সুজনের বাড়ি আসা হয় না আগের মতো। সবুজও চায় সে তার মেজো ভাইয়ের মতো কিছু করবে, ভালো একটি চাকরি করবে। সুমন জানালো আগামী বছর সেও ঢাকা যাচ্ছে চাকরির তাগিদে। ছোট ভাইকে বলে যেতে তার সাথে। সবুজ বড় ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। ঘুমাসো? তো ঘুমাসে না তো। দাদির কোলে মাথা রেখে শুয়ে থাকলেও ঘুমের তাড়া থাকে না খোকার। মাসি পিসি আমাদের বাড়ি এসো, খাট নাই পালং নাই। দাদি তাই ছন্দে ছন্দে অতি স্নেহে মাথায় হাত বুলিয়ে খোকাকে ঘুম পাড়িয়ে দেয়। আগে সন্ধ্যা নামলে দীপ্তি কাপড় গুছিয়ে ঘরে ফিরত, এখন সেই দায়িত্ব এসে পড়েছে বড় বৌমার উপর। সন্ধ্যার পরপর যে ঘরে আসর জমত গানের, এখন সে ঘর যেন নিস্তব্ধ হয়ে এক কোণে পড়ে থাকে। এখন ঘরে বসে আছে সবুজ, সুমন এবং তার ছেলে। চারকোনা বাক্সের দিকে তাকিয়ে সময় কেটে যায় তাদের। মা এসে খোকাকে ডেকে নিয়ে যায়, লেখাপড়ার সময় হয়েছে। খোকা আর কিছুক্ষণ থাকার বায়না করলেও মা মানে না। পরক্ষণেই শহরে যাওয়ার সিদ্ধান্ত জানানোর জন্য সবুজ আর সুমন দুজনই মার কাছে যায়। ঠিক আছে, চল তাহলে পাশে দিন কথা বলে আসি। চল। ঢাকায় একটি চাকরি পাওয়া এবং সবুজকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। মাকে সাথে নেওয়ার আকুতি চালানো হয়েছিল, কিন্তু তিনি যেতে রাজি হননি। মা জানালো তারা গেলে যাক, তিনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। হঠাৎ করে মার চেহারায় যেন এক অভিমানী কিশোরীকে দেখতে পেলাম, যে অভিমান আমি পুষে বেড়াচ্ছি আমার প্রতিটি ইট পাথরে। আচ্ছা, যারা চলে যায় আমায় ছেড়ে, কেউ কি কখনো ভেবেছে আমিও কাঁদতে চাই তাদের আগলে ধরে, করুণ সুরে আবদার করে তাদের থেকে যেতে বলতে চাই। এক সময় মার ব্যবহার করা তার কাঠের চেয়ার আর হাতের লাঠিটা এখন পড়ে আছে অবহেলায়, অযত্নে বারান্দার এক কোণে। জীবনের তাগিদে ঘরের সব ছেলে মেয়ে একে একে চলে যায়, আর মা চলে যাওয়ার এই 2 বছর পর আমি নিঃসঙ্গ হয়ে পড়ি। শেষ সময় ঘনিয়ে আসলে শেষবারের মতো আমার দরজায় তালা ঝুলিয়ে দেয় সবুজ। মানুষের হাসি আর ভালোবাসাই তো আমার মতো এক অতি সাধারণ ইট পাথরের বাড়িকে ঘর বানায়। কিন্তু যখন সময় সে হাসিগুলো কেড়ে নেয়, তখন আমি আর কিছুই নই, নিতান্তই এক প্রাচীন স্তূপ হয়ে পড়ে রই। এক রাশ শূন্যতার হাহাকার নিয়ে নীরব এক অন্ধকারে ডুবে থাকি, অপেক্ষায় থাকি কোলাহলের আলোর।